তাহলে বিগত দিনে অর্থাৎ গত লেকচারে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এতটুকু আলোচনা করার পর আজকে দ্বিতীয় লেকচারে আমরা অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন এই চারটি পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। ভার্ব নিয়ে আরেকদিন সময় দেব। আজকে এই চারটার মধ্যে ভার্ব আলোচনা করলে পরিপূর্ণভাবে ভার্ব সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব হবে না। এই জন্য ভার্বের জন্য আমরা কী করলাম, আলাদা একদিন সময় বরাদ্দ করলাম। অ্যাডভার্ব, এখানে ভার্বের তথ্য দিলে অ্যাডভার্ব হওয়ার কথা, কিন্তু এখানে শুধু ভার্বের তথ্য দিলেই অ্যাডভার্ব নয়, ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ এই তিনটি পার্টস অফ স্পিচের তথ্য যে শব্দগুলো দেবে তাকে বলা হবে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কাকে বলে? যে শব্দগুলো ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য প্রদান করবে তাকে অ্যাডভার্ব বলে। এটা হচ্ছে অ্যাডভার্ব কাকে বলে সেই দৃষ্টিকোণ থেকে সংজ্ঞা। কিন্তু এর বাহিরেও চারটা শব্দ দিয়ে প্রশ্ন করে আমরা অ্যাডভার্বকে খুব সহজেই শনাক্ত করতে পারব। হাউ, হোয়েন, হোয়াই, হোয়ার। কি কি? হাউ, হোয়েন, হোয়াই, হোয়ার। এই চারটা ডাব্লিউএস কোশ্চেন বা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে যদি আমরা ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভকে প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাবো ওই উত্তরটাই হবে আমাদের অ্যাডভার্ব। কাকে কাকে প্রশ্ন করব? কাকে কাকে প্রশ্ন করব? ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ প্রশ্ন করব। কি কি দিয়ে প্রশ্ন করব? হাউ, হোয়েন, হোয়াই, হোয়ার দিয়ে ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাকেই অ্যাডভার্ব বলে। নামকরণ করা হয়েছে ভার্বের সাথে অ্যাড যুক্ত করে, কিন্তু সে অ্যাডজেক্টিভেরও তথ্য যুক্ত করে, অ্যাডভার্বেরও তথ্য যুক্ত করে। এই তিনটা পার্টস অফ স্পিচের তথ্য যারা যুক্ত করবে তাদেরকে আমরা বলবো অ্যাডভার্ব। দেখা যাক উদাহরণ হিসাবে, ক্রিকেট ইজ এ ভেরি ইন্টারেস্টিং গেম। ক্রিকেট হয় একটি খুবই মজার বা আনন্দদায়ক খেলা। এই গেম শব্দটা কমপ্লিমেন্টের জায়গায় বসে এখানে নাউনের পরিচয় দিয়েছে। তাহলে গেমটা কোন পার্টস অফ স্পিচ? নাউন। কোন জায়গায় বসে? কমপ্লিমেন্টের জায়গায় বসে নাউন। কমপ্লিমেন্টের জায়গায় কারা কারা বসে? নাউন এবং অ্যাডজেক্টিভ। নাউনকে হাউ দ্বারা প্রশ্ন করলে কি পাবো? অ্যাডজেক্টিভ পাবো। তাহলে আমরা এই গেমকে প্রশ্ন করি তো কেমন খেলা? ইন্টারেস্টিং উত্তরে আসতেছে, তাহলে ইন্টারেস্টিংটা অ্যাডজেক্টিভ। এখন এই অ্যাডজেক্টিভের প্রশ্ন করব কত মজা বা কত আনন্দ, কত আনন্দদায়ক, তখন ভেরি শব্দটা উত্তরে আসবে। তাহলে অ্যাডজেক্টিভের তথ্য দিলে যে শব্দটা আসবে তাকে কি বলবো আমরা? তাহলে ভেরি শব্দটা অ্যাডভার্ব। এখানে গেমকে প্রশ্ন করে তুমি কোনোভাবেই ভেরি শব্দটা উত্তরে পাওয়া না। যদি গেমকে প্রশ্ন করে উত্তরে আসতো তাহলে ভেরিটা কি হতো? অ্যাডজেক্টিভ হতো। গেমটা নাউন, নাউনকে প্রশ্ন করে যদি ভেরি উত্তরে আসতো তাহলে ভেরি অ্যাডজেক্টিভ হয়ে যেত। যেহেতু ইন্টারেস্টিং অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভকে প্রশ্ন করে আমরা ভেরি উত্তরে পাইছি, তাহলে এর পরিচয় কি বলবো আমরা? অ্যাডভার্ব। দ্বিতীয় বাক্যে সুইটি ওয়াক্স ভেরি স্লোলি। সুইটি খুব ধীরে ধীরে হাঁটে। এখানে ভার্ব কোনটা? ওয়াক্স, হাঁটাটা হচ্ছে ভার্ব। তাহলে অ্যাডভার্ব কিন্তু ভার্বের তথ্য দেয়। তাহলে ভার্বকে প্রশ্ন করব কিভাবে হাঁটে? উত্তরে আসতেছে স্লোলি, ধীরে ধীরে। তাহলে স্লোলি আমরা অ্যাডভার্ব বলতে পারি। সে কার তথ্য দেওয়ার কারণে অ্যাডভার্ব? কোন শব্দ দিয়ে প্রশ্ন করলাম? কিভাবে, কিভাবে ইংরেজি হাউ। তাহলে হাউ দিয়ে প্রশ্ন করা মানে কিভাবে শব্দ দিয়ে প্রশ্ন করা। উত্তর পাইলাম স্লোলি। তাহলে স্লোলি শব্দটা অ্যাডভার্ব। এখন এই অ্যাডভার্বকে আবার হাউ দিয়ে প্রশ্ন করব কত ধীরে, তখন ভেরি উত্তরে আসে। তাহলে ভেরি এবার কার তথ্য দিচ্ছে?
স্লোলি অ্যাডভার্বের তথ্য দিচ্ছে, তাহলে অ্যাডভার্বের তথ্য দেওয়ার কারণে ভেরিটাও অ্যাডভার্ব। তাহলে প্রথমত আমরা পেলাম ভার্বের তথ্য দেওয়ার কারণে অ্যাডভার্ব, দ্বিতীয়ত অ্যাডভার্বের তথ্য দেওয়ার কারণেও অ্যাডভার্ব। আর প্রথমটা ক্রিকেট ইজ এ ভেরি ইন্টারেস্টিং গেম, এইখানে ভেরিটা অ্যাডভার্ব কী কারণে হলো? অ্যাডজেক্টিভের তথ্য দেওয়ার কারণে ভেরিটা অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব সম্পর্কে আরও কোনো সমস্যা থাকলে বলো। আরও দুইটা উদাহরণ দেখবো আমরা। রিসেন্টলি হি হ্যাজ গিভেন মি এ স্টোরি বুক, সম্প্রতি সে আমাকে একটি গল্পের বই উপহার দিয়েছে। সম্প্রতি সে আমাকে একটি গল্পের বই উপহার দিয়েছে। এখানে মূল ভার্ব কোনটা? দেওয়া, দিয়েছে। ওই দিয়েছেকে আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করব, কখন দিয়েছে, তখন উত্তরে আসছে রিসেন্টলি, এটা আমাদের অ্যাডভার্ব। তারপরেও আমাদের অ্যাডভার্ব জানার একটা মুখস্থ বিদ্যা আছে, কোনো শব্দের শেষে এল ওয়াই যুক্ত থাকলে সেই শব্দটা সাধারণত অ্যাডভার্ব, সাধারণত, সব সময় যে অ্যাডভার্ব হবে তা না। যেমন ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি এই শব্দটার সঙ্গে এল ওয়াই যুক্ত আছে, কিন্তু এটাকে অ্যাডভার্ব বলা যাবে না, এটা ক্ষেত্র বিশেষে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তারপরের বাক্যে চলে আসি, গো হোম। হোম মানে বাড়ি, হাউস মানে বাড়ি বা ঘর। এই হাউস নাউন হওয়ার কারণে আমরা অনেকেই মনে করি হোমটাও হয়তো নাউন, কিন্তু না। এখানে গোটা ভার্ব, ভার্বকে প্রশ্ন করব কোথায় যাও, কোথায় যাবে, উত্তরে এসেছে হোম, অতিরিক্ত আর কোনো শব্দ আসতেছে না, এই কারণেই হোমটা এখানে অ্যাডভার্ব। হোম ভার্বের তথ্য দেওয়ার কারণে অ্যাডভার্ব, রিসেন্টলি ভার্বের তথ্য দেওয়ার কারণে অ্যাডভার্ব, ওয়ার্কস ভার্ব, একে প্রশ্ন করে উত্তরে বললাম স্লোলি, তাহলে ভার্বের তথ্য দেওয়ার কারণে স্লোলি অ্যাডভার্ব। আবার স্লোলির তথ্য দেওয়ার কারণে ভেরিটাও অ্যাডভার্ব। আবার প্রথম বাক্যে ইন্টারেস্টিং অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের তথ্য দেওয়ার কারণে ভেরিটা অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব সম্পর্কে না বোঝার মতো কিছু থাকলে বলতে পারো। আমরা পরবর্তীতে প্রিপজিশন নিয়ে একটা ডিটেলস আলোচনা করতে যাচ্ছি। আশা করা যায় নাই থাকলে আগামী দিন সাক্ষাতে জিজ্ঞাসা করা হবে, বুঝিয়ে দেওয়া হবে। প্রিপজিশন, বই পুস্তকে আমরা প্রিপজিশনের যে একটা সহজ সংজ্ঞা পাই, যে প্রিপজিশন দুইটা শব্দের সমন্বয়ে গঠিত। প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান, অর্থাৎ প্রিপজিশন অর্থ পূর্বের স্থান। এতটুকুই কোনো কোনো বইতে দেওয়া আছে। আবার কোনো কোনো বইতে দেওয়া আছে নাউন বা প্রোনাউনের পূর্বের স্থানকে প্রিপজিশন বলে। এই সংজ্ঞাটুকু যদি আমরা এখানেই শেষ করি, তাহলে হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, বয়টা আমরা জানি নাউন, তাই নাউনের পূর্বে আছে গুড। এই প্রিপজিশন সংজ্ঞার আলোকে গুডটা প্রিপজিশন হওয়ার কথা, কিন্তু গুড আমরা জানি এই বাক্যে অ্যাডজেক্টিভ। এখানকার প্রথম বাক্যে যেটা দেখেছিলাম, অ্যাডভার্বের প্রথম বাক্যে, ক্রিকেট ইজ এ ভেরি ইন্টারেস্টিং গেম, এই গেমটা নাউন, তো নাউনের পূর্বে ইন্টারেস্টিং বসছে, সে দৃষ্টিতে প্রিপজিশন, কিন্তু আসলে তা নয়। প্রিপজিশন হতে গেলে অতিরিক্ত করে আরও কিছু কথা বলতে হবে। শুধু নাউন বা প্রোনাউনের পূর্বের স্থানকে আমরা প্রিপজিশন বলবো না। নাউন বা প্রোনাউনের পূর্বের স্থানকে তখনই প্রিপজিশন বলবো যখন নাউন বা প্রোনাউনের পূর্বে শব্দটা বসে ওই নাউন বা প্রোনাউনের বাক্যের সঙ্গে অর্থ করতে সহায়তা করবে, বাক্যের সাথে অর্থের সামঞ্জস্যতা করতে সহায়তা করবে, অর্থের সঙ্গতি দিতে বা সঙ্গতিপূর্ণ করতে সহায়তা করবে। শুধু শুধু নাউন বা প্রোনাউনের সামনে বসলেই তাকে আমরা প্রিপজিশন বলবো না। বসে দেখতে হবে সে কেন বসলো, ওই শব্দটা না বসলে কি হতো, ওই শব্দটা না বসলে কি হতো। আমরা একটু উদাহরণ দিয়ে দেখি। গো উইথ হিম, গো একটা শব্দ, উইথ একটা শব্দ, হিম একটা শব্দ, প্রত্যেকটা আলাদা আলাদা শব্দ। আমরা যদি একজন ব্যক্তিকে শুধু বলি গো, সে বুঝতে পারবে না কি বললাম। সে বুঝতে পারলো গো মানে যেতে বলছে, গো যাও,
গো হোম, গোর সঙ্গে হোম শব্দটা যুক্ত করে বাক্যটা বড় করলাম। কটা শব্দ যুক্ত করছি? গোর সাথে কয়টা শব্দ যুক্ত করলাম? একটা শব্দ যুক্ত করছি। এইভাবে আমরা একটা একটা শব্দ যুক্ত করব, করে বাক্যটাকে বড় করার চেষ্টা করব। তাহলে গো হোম বাক্যটা বড় করলাম, বাড়ি যাও। এবার যদি বলি গো হোম হিম, এবার অর্থ মিলবে? বাড়ি যাও তাকে। তাহলে হিম শব্দটা বসে বাক্যটাকে বড় করার চেষ্টা করলাম, কিন্তু হিম শব্দটা বসানোর পর অর্থের সামঞ্জস্য হচ্ছে না, অর্থের পরিপূর্ণতা আসতেছে না। হিম বসে এখানে বেমানান হয়ে গেছে, অর্থটা বিদ্যুৎ হয়ে গেছে, গো হোম হিম, বেমানান অর্থ। এখন ওই হিমকে যদি ওই বাক্যে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে এই হিমের পূর্বে একটা অতিরিক্ত করে শব্দ বসাবো। বসে যদি অর্থটা সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে বুঝতে হবে ওটাই প্রিপোজিশন। এই কারণেই প্রিপোজিশনটা বসাতে হয়। গো হোম উইথ হিম, তার সাথে বাড়ি যাও। এবার উইথ বসানোর কারণে হিমের অর্থটা খুঁজে পাওয়া গেল, হিমের অর্থটা বোঝা গেল যে হ্যাঁ এই বাক্যে সে কী বোঝাতে চাচ্ছে। উইথ ছাড়া হিমের ওই বাক্যের কোনো স্থান নেই, সামঞ্জস্যহীন হয়ে যায়। এই কথাটুকু অতিরিক্ত করে বলতে হবে যে নাউন বা প্রোনাউনের পূর্বের স্থানকেই প্রিপোজিশন বলা হয় না। নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনকে বাক্যের অর্থের সঙ্গে সামঞ্জস্য করতে সহায়তা করে, এই শব্দগুলোকে বলা হবে প্রিপোজিশন। মূলত প্রিপোজিশনের জন্ম এই কারণে। আর প্রিপোজিশন বসে যার জন্য বসে, সেই শব্দটা হয় নাউন হবে, না হয় প্রোনাউন হবে। আমরা নাউন প্রোনাউন আলোচনা করার সময় এটা শিখে আসছি। প্রিপোজিশনাল অবজেক্ট বলে তাকে। 2 নম্বর বাক্য, আই শ্যাল কাম ব্যাক বাই নুন, আমি দুপুরের মধ্যে ফিরে আসব। আমি দুপুরের মধ্যে ফিরে আসব। বাই শব্দটা বাদ দিলে নুন শব্দটার কোনো অস্তিত্ব থাকে না। নুন শব্দটা ওই বাক্যে কোনো অর্থ দেয় না। আমি ফিরে আসব দুপুর, নুন মানে দুপুর। বাই শব্দটা নুনের আগে থেকে যদি কেড়ে নেওয়া হয়, তুলে দেওয়া হয়, তাহলে ওই বাক্যের কী হয় না? অর্থ আর হয় না, পরিপূর্ণ হয় না। অথচ যদি আমরা ব্যাক শব্দটা বাদ দেই, তাহলে অর্থের কোনো ঘাটতি হয় না। আই শ্যাল কাম বাই নুন, আমি দুপুরের মধ্যে আসব। তাহলে একটা শব্দ তুলে দেওয়ার পরও অর্থের কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু প্রিপোজিশনের ক্ষেত্রে যদি প্রিপোজিশন তুলে দেওয়া হয়, তাহলে প্রিপোজিশনের পরের শব্দটা এতিম হয়ে যাবে, ওর কোনো অর্থ আর থাকবে না। এই অর্থ বুঝে বুঝে আমরা খুব সহজেই প্রিপোজিশনকে আয়ত্ত করতে পারি। তাহলে এখানে 2 নম্বর বাক্যে কোনটা প্রিপোজিশন? কেন প্রিপোজিশন? বাই ছাড়া নুনের ওই বাক্যের কোনো অর্থ হয় না। এইটাকেই বলা হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বের স্থান, যে স্থানটায় কোনো একটা শব্দ বসে নাউন বা প্রোনাউনের একটা গতি করে দেয়, ওই বাক্যের একটা অবস্থান তৈরি করে দেয়। তাছাড়া ওই বাক্যের কোনো অবস্থান তার থাকে না। 3য় বাক্যে হি ওয়েন্ট দেয়ার উইদাউট মি, সে আমাকে ছাড়া সেখানে গিয়েছিল। উইদাউট শব্দটা বাদ দিয়ে দেখি তো, সে সেখানে গিয়েছিল আমাকে। তাহলে উইদাউট ছাড়া মি আবারও এতিম হয়ে গেছে, ওই বাক্যের সঙ্গে তার কোনো সম্পৃক্ততাই থাকে না আর। যখনই আমরা মির আগে উইদাউট বসাবো, তখনই সঙ্গে সঙ্গে তার একটা অর্থ চলে আসে। তাহলে এখানে মিটা হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট, আর প্রিপোজিশন কোনটা? উইদাউটটা হচ্ছে প্রিপোজিশন। 4র্থ নাম্বার, দে কেম হেয়ার ফ্রম রাজশাহী, তারা এখানে রাজশাহী থেকে এসেছিল। এবার ফ্রম শব্দটা বাদ দাও, তারা এখানে রাজশাহী এসেছিল। অর্থ খুব সুন্দর হয়েছে না? অর্থটা বেবারান হয়ে গেছে। তাহলে কি করতে হবে? ফ্রম যদি রাগ করে চলে যায়, তাহলে রাজশাহীর কোনো অস্তিত্ব আর থাকে না। পুরো জেলাটাই, জেলা কেন বিভাগ হয়ে গেছে, রাজশাহী বিভাগ, পুরো বিভাগটারই কোনো অস্তিত্ব আর থাকে না। তাহলে ফ্রমকে আনলে রাজশাহী ওই বাক্যের সঙ্গে একটা সামঞ্জস্য হয়। তাহলে এখানে প্রিপোজিশন কোনটা? ফ্রম। এবার ইউ মাস্ট গো দেয়ার বিফোর মি, তুমি অবশ্যই আমার আগে সেখানে যাবে। এবার বিফোর শব্দটা বাদ দাও,
বাদ দিয়ে মির অর্থ করার চেষ্টা করো। অর্থ হয় না, তুমি অবশ্যই সেখানে যাবে আমাকে বা আমার অর্থ মেলে না, তাহলে বিফোরকে লাগবে। এই বাক্যে বিফোর হচ্ছে প্রিপজিশন। এইখানে একটা মজার বিষয় রয়েছে, বিফোরকে বাদ দিলে মির কোনো অস্তিত্ব থাকে না, কিন্তু মিকে বাদ দিলে বিফোরের অস্তিত্ব থাকে। মিকে বাদ দিলেও বিফোর অর্থ দেয়, ইউ মাস্ট গো দেয়ার বিফোর, তুমি অবশ্যই সেখানে আগে যাবে। এবার মিকে বাদ দিলেও বিফোর অর্থ দিচ্ছে, যদি মিকে বাদ দিয়ে বিফোর অর্থ দেয় তখন সে হয়ে যাবে অ্যাডভার্ব। কারণ কখন গিয়েছিল, কখন আসবে, আসবে না, যাবে, সে তুমি কখন যাবে, আগে, এবার সে অ্যাডভার্ব হয়ে গেছে। কিন্তু যখন আমরা মি বিফোরের পরে বসাবো আর অ্যাডভার্ব থাকবে না, তখন সে মির অর্থ দেওয়ার জন্য বসছে, এতক্ষণ একাই অর্থ দিছে। যখন আমরা বিফোরের পরে মি বসাবো তখন সে কি করলো, নিজের জন্য আর থাকলো না, তখন সে কার জন্য বসলো, মির জন্য বসলো, মিকে হেল্প করার জন্য আসলো, তখন সে প্রিপজিশন। এই হলো প্রিপজিশনের সাধারণ কিছু আলোচনা। এর মধ্যে না বোঝার মতো কিছু থাকলে বলতে পারো। আজও এই মাইয়া ডিস্টার্ব করতেছে। এবার প্রিপজিশনের পরে কনজাংশন। কি? কনজাংশন। কনজাংশন যুক্ত করার কাজ। রেল জংশনের নাম শুনছো? রেল জংশন, সান্তাহার একটা রেল জংশন আছে, যেখানে কি হয়, বগুড়া থেকে দিনাজপুর থেকে রেল গিয়ে ওখানে জমা হয়, ওখান থেকে আবার অন্য একটা লাইনে তারা চলে যায়। ঢাকা থেকে এসে সান্তাহার থেকে আসতেই হবে, ঢাকার রেল সান্তাহারে আসতেই হবে, বগুড়া রেল সান্তাহারে যেতে হবে, দিনাজপুরের রেল সান্তাহারে যেতেই হবে। তাহলে অনেক দিক থেকে রেল লাইনগুলো যখন এক জায়গায় গিয়ে সংযোগ হয়ে গেছে তাকে বলা হয় জংশন, রেল জংশন। তাহলে এখানেও কনজাংশন, এই জংশন থেকে জাংশন, তাহলে জংশন থেকে জাংশন, এরাও কি করবে, যুক্ত করবে। কিন্তু কাকে যুক্ত করবে? এরা দুইটা বাক্যকে যুক্ত করবে, পাশাপাশি একই জাতীয় দুইটি শব্দকে যুক্ত করবে। কাকে কাকে যুক্ত করবে? দুইটি বাক্যকে যুক্ত করবে অথবা একই জাতীয় দুইটি শব্দকে যুক্ত করবে। তাহলে একই জাতীয় দুইটি শব্দ বলতে কি বোঝাচ্ছি? যদি আগের শব্দটা ভার্ব হয় তাহলে পরেরটাও ভার্ব হতে হবে। আগেরটা যদি অ্যাডজেক্টিভ হয়, অর্থাৎ প্রথমটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে দ্বিতীয়টাও অ্যাডজেক্টিভ হতে হবে। কখনো একটা ভার্ব আর একটা অ্যাডভার্বকে যুক্ত করবে না। এই জন্য বলছি একই জাতীয় দুইটি শব্দকে যুক্ত করবে। আরেকটা বলছি দুইটা বাক্যকে যুক্ত করবে, বাক্য দুটো ভিন্ন রকমের হতে পারে, সমস্যা নেই। উদাহরণ, দ্য ডক্টর হ্যাড ডায়েড বিফোর দ্য পেশেন্ট কেম। এই বাক্যটা আমরা উল্টো করে শিখছি, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, কিন্তু আমরা মনে রাখার খাতিরে একটু উল্টো করে দিছি আর কি, রুগী আসার আগে ডাক্তার মারা যাওয়া। এখানে দুইটা বাক্য, রুগী আসা একটা, ডাক্তার মারা যাওয়া একটা, এই দুইটা বাক্যকে যুক্ত করছে বিফোর। এই বিফোরটা এখানে কনজাংশন। অথচ প্রিপজিশনের ক্ষেত্রে বিফোর কিন্তু আমরা প্রিপজিশন পাইছিলাম অবস্থান ভেদে, তার অবস্থান ভেদে বিফোর এক জায়গায় প্রিপজিশন, এবার দুইটা বাক্যকে যুক্ত করার কারণে কনজাংশন। নেক্সট, রহিম অ্যান্ড করিম ওয়েন্ট দেয়ার। রহিম এবং করিম সেখানে গিয়েছিল। রহিম নাউন, করিমটাও নাউন, দুইটা নাউনকে যুক্ত করছে। এইটাকে বলা হচ্ছে একই জাতীয় দুইটি শব্দ। ডু আর ডাই, দুটাও ভার্ব, ডাইটাও ভার্ব। ডু আর ডাই দুইটি ভার্বকে যুক্ত করছে অর, তার অরটা হচ্ছে কনজাংশন। হি ইজ অনেস্ট অ্যান্ড পাংচুয়াল, সে সৎ এবং সময়নিষ্ঠ। এখানে অনেস্টটাও অ্যাডজেক্টিভ, পাংচুয়ালটাও অ্যাডজেক্টিভ। কখনো ভুলেও বলতে পারবো না হি ইজ অনেস্ট অ্যান্ড পাংচুয়ালি, পাংচুয়ালি অ্যাডভার্ব হয়ে যাবে। নিয়ম না জানলে মনে হতে পারে ঠিকই তো আছে, বিশেষ ভুল। অনেস্ট অ্যান্ড পাংচুয়ালি, অনেস্ট অ্যাডজেক্টিভ আর পাংচুয়ালি অ্যাডভার্ব। কখনো এইভাবে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ কনজাংশন যুক্ত করে না। ও ওয়ার্ড হলেও আর একটা ধর্ম আছে, আর মানুষ হলেও ধর্ম না থাকলেও আর একটা ধর্ম ঠিকই আছে, ও ধর্মের বাহিরে যাবে না।
তাহলে এই হলো আমাদের কনজাংশন। ইন্টারজেকশনটা খুবই সহজ। এক্সক্লামেটরি সেন্টেন্সের সঙ্গে সামঞ্জস্য আছে ইন্টারজেকশনের। যে শব্দগুলোর পরে বিস্ময়সূচক চিহ্ন থাকে, নোট অফ এক্সক্লেমেশন, সেই বাক্যগুলোকে আমরা ইন্টারজেকশন বলব। সেন্টেন্সের দিক থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স, আর পার্টস অফ স্পিচের দিক থেকে এদেরকে বলবো আমরা ইন্টারজেকশন। এগুলোতে কি বোঝায়? আকস্মিক, হঠাৎ করেই আনন্দ, দুঃখ, হর্ষ, বিষাদ, ঘৃণা ইত্যাদি প্রকাশ করে। এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো ইন্টারজেকশন। যেমন হুররে, আনন্দ বোঝাচ্ছে, এই হুররে শব্দটা এখানে ইন্টারজেকশন। এলাস, এলাস শব্দটা এখানে ইন্টারজেকশন। ফাই, কেউ কেউ ফি উচ্চারণ করে। সি, শি ইজ এ থিপ, অর্থ কি? সে হয় একজন চুন্নি। সে আছে, তার সে একজন চুন্নি। এখানে ফাইটা হচ্ছে ইন্টারজেকশন। মোটামুটি কতদিনে নাউন, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ শিখছি। আজকে অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন আলোচনা করলাম। আর নেক্সট দিনে এই যা আলোচনা করছি সেগুলো প্র্যাকটিস করার পর, সেগুলো ব্যবহারিক প্রয়োগ করার পর আমরা ভার্বে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর অবশ্যই পড়া করে আসতে হবে।